বাহাদুর বারবেল র্যাক থেকে ৪৫ কেজি ডাম্বেল তুলে মেরেছে সপ্তর্ষিবাবুর মুখে। মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। সপ্তর্ষিবাবু যত বার উঠতে গেছে, বাহাদুর মেরে ফ্লোরে শুয়ে দিয়েছেন ওনাকে। বেশ কিছুক্ষণ বিকল লড়াইয়ে হার মানল সপ্তর্ষি বাহাদুরের ভয়ানক বিক্রমের কাছে। নাক আর মুখের ইনজিউরি থেকে কপালের ক্যাপিলারি ফেটে মৃত্যু হয় সপ্তর্ষি ভট্টাচার্য। অবুঝ মনের কলমের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমাদের বিশেষ নিবেদন শুভাশিস চক্রবর্তীর লেখা গল্প অবয়ব। এই গল্পটিতে শুধু ভয় আছে তা নয়, এই গল্পটিতে আছে অনেক রহস্য, অনেক তথ্য। এটুকু বলতে পারি, যদি গল্পটি শেষ অবধি না শোনেন তাহলে গল্পটির পুরো মজাটা পাবেন না। গল্পটি শুরু করার আগে শুভাশিস চক্রবর্তীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই গল্পটি উপহার দেওয়ার জন্য। শুরু হচ্ছে শুভাশিস চক্রবর্তীর লেখা গল্প অবয়ব। লোকটার ওপর একটা অদ্ভুত অভিশাপ ছিল জানো, অকাল বার্ধক্য। আজ রাত অবধি যাকে হর্নি হাঙ্ক রণবীর কাপুর বলে চিনতাম, কাল সকালে দেখি হাঁফাতে হাঁফাতে লাঠি হাতে অলোকনাথ হয়ে হাঁটছে। ব্যাপারটা কিরম অদ্ভুত না? সে কি, এ আবার হয় নাকি? শ্রেয়াস একটু হাসলো, তারপর বলল, যজাতি, প্রাচীন কথা, উপকথা, লোককথা, পুরাণ, মহাকাব্যে বারবার ঘুরে ঘুরে আসে নাম। যজাতির 5 ছেলে, যদু, দ্রুহু, পূর্বসু, অনু আর পুরু। ও একটি মেয়ে মাধবী। অভিশাপে লোকটা রাতারাতি বুড়ো হাবড়া হয়ে বেডরিডেন হয়ে পড়ে। তখন উনি প্রত্যেক সন্তানকে জিজ্ঞেস করেন কেউ যদি ওনার প্রৌঢ়ত্ব নিয়ে নিজের যৌবন দান করে। সবাই পিছিয়ে গেলেও ছোট ছেলে পুরু রাজি হয় পিতাকে নিজের যৌবন ধার দিতে। তন্নি আর বিশ্ব মুখ চাওয়াচাই করলো কিছুক্ষণ। পেট মুচড়ে খিদে পেয়েছে। ব্যাপারটায় আরো ঘটকালি করছে ভুরভুর করা গরম গরম স্মিট ফিশ, কোরিয়ান মিট বল আর পট রোস্টের গন্ধে। তন্নি অতি কষ্টে খিদেটা চেপে আছে। বেশি কিছু বলতেও পারছে না, তারাও দিতে পারছে না। কে জানে কি ভেবে বসবে, হাজার হোক বস তো। শ্রেয়াস এক চুমুকে উইস্কি শেষ করলো, তারপর বলল, যজাতি ও যৌবন কথা দুটো এতটাই সিনোনিমাস হয়ে গিয়েছিল, পরে সম্ভবত ইয়ুথ কথাটা যজাতি থেকেই আসে। সংস্কৃতে জয়ের উচ্চারণ হয় ইয়ের মতো, সংস্কৃতে তাই যজাতি উচ্চারণ হয় ইয়ায়াতির মতো। বিশ্ব এবার গ্লাস ওঠালো, একটু সংকোচে জিজ্ঞাসা করলো, একটা কথা জিজ্ঞেস করবো স্যার? গো অ্যাহেড। বিশ্ব কিছুক্ষণ চেয়ে রইল হাতে ধরা ওয়াইন গ্লাসের দিকে, যেন কথাটা কিভাবে পারবে তাই ভাবছে। না মানে আজ তো আপনাদের একটা ওই ভেরি স্পেশাল ডে। মানে আমি অবিবাহিত হলেও বুঝতে পারি যে বিয়ের 10th অ্যানিভার্সারি ব্যাপারটা না মোটেই খুব একটা সামান্য ব্যাপার নয়। তো না মানে কথা হচ্ছে যে আজ আপনি সারাদিন ওই মার্ডার কেসটা নিয়ে ব্যস্ত ছিলেন, তারপর আবার রাতে আমাদের ইনভাইট করলেন। তো আমাদের কোথায় বৌদির সাথে আলাপ করাবেন তা না, আপনি যজাতি ইয়েতি এসব শোনাচ্ছেন কেন? ড্যাব ড্যাবে চোখে কিছুক্ষণ তন্নি তাকিয়ে রইল বিশ্বর দিকে, তারপর মুখ ঘুরিয়ে নিল। প্রচন্ড হাসি পাচ্ছে তার। এরকম ডিয়ার ডেভিল কমেন্ট একে বস তারপর এসিপি শ্রেয়াস হাজরাকে বোধহয় বিশ্বর মতন বিশ্ব ফাজিলি করতে পারে। হবে হবে, আলাপ হবে। শ্রেয়াস উঠল, চলো খেতে যাই। তন্নি তো কথাই বলছে না, প্রচুর খিদে পেয়ে গেছে বেচারির নিশ্চয়ই।
হ্যাঁ, কিন্তু যজাতির যৌবনের কথা হঠাৎ কেন উঠালেন সেটা তো বললেন না। চলো খেতে খেতেই বাকিটা বলি, কি বলো? খাবার টেবিলে বসে তন্নি হাত বাড়ালো ভারী স্যুপ পটটার দিকে। তন্নি, হ্যাঁ স্যার। ভূতে বিশ্বাস করো? ভূত? মানে? ভূত মানে মানুষ মরলে নাকি ভূত হয়, আত্মা, মরণোত্তর জীবন, পুনর্জন্ম, কর্ম, কিসমত এসবে বিশ্বাস করো? তন্নি কি বলবে তা ভেবে পেল না। হা করে চেয়ে রইল শ্রেয়সের দিকে। হঠাৎ এই কথা যে কেন বলছেন উনি তা বুঝতে পারল না। শ্রেয়স মাথা নাড়ালো চুকচুক করে। বিশ্ব, চলো না আর একবার আমরা গল্পটা শুনি তোমার থেকে। হয়তো পাওয়া যেতে পারে কোনো সুরাগ, কোনো মিসিং লিংক। বিশ্বর মুখ ভরা নুডলস নিয়ে কিছুক্ষণ শ্রেয়সের দিকে চেয়ে রইল। ভাবটা এমন যে সারাদিন একটা কুৎসিত মৃতদেহকে নিয়ে কাটানোর পর খেতে খেতেও এইসব আলোচনা করতে হবে। ওরে বাবা, না কিছু বলা যাবে না, হাজার হোক বস তো। শ্রেয়স আবার উইস্কি ঢাললো। আচ্ছা চলো আমি বলি গল্প, তোমরা শোনো। সুভাষ গ্রামে খুব পুরনো বাড়ি নিমাই বাবুদের। নিমাই বাবু, নিমাই ভট্টাচার্য। নিমাই বাবুর স্ত্রী গত হয়েছে প্রায় 12 বছর হলো। অত বড় বাড়িটায় কেবল 3টি মাত্র প্রাণী, নিমাইবাবু, নিমাইবাবুর ছেলে সপ্তর্ষি ভট্টাচার্য, একটি নেপালি দারোয়ান বাহাদুর। বাহাদুর প্রায় 5 বছর হলো ওদের সাথে আছে। আসল দেশের বাড়ি নেপালে হলেও খুব সুন্দর বাংলায় কথা বলতে পারে। নিমাইবাবু গত মাসে পৃথিবীর মায়া কাটিয়ে অনন্তলোকে ফাইনালি যাত্রা করলেন। ছেলেই এখন একা থাকে বাড়িটায় বাহাদুরের সাথে। অবশ্যই বেশিরভাগ সময়টাই ওনার কাটে একতলায়, জিম আছে। সপ্তর্ষি ফিটনেস ফ্রিক, কোমর 30, ছাতি প্রায় 50 ছুঁই ছুঁই, চোয়াল ভাঙা গালে শিরা উপশিরা রমরমা। বাঙালি বলে তো মনেই হয় না, বেশ কেমন একটা অরণ্যদেব ভাব। সেই সপ্তর্ষি বাবুকে পরশুদিন পাওয়া গেল জিমের ফ্লোরে, চিত হয়ে শুয়ে, চোখে মুখে ভয়, হাঁ করা ঠোঁট দুটি যেন শেষ কথাটি বলার আগেই থেমে গেছে। থুতনি, নাক ফেটে বেরিয়ে এসেছে এক খাবলা শিরা ধমনির চাল। ফ্লোর ঠিক ঠিক করছে রক্ত। হাত আর পা দুটো শেষ লড়াই করতে গিয়ে শেষে যেন হার মেনে থর হয়ে পড়ে আছে। পুলিশ জিমটাকে সিল করেছে, সিসিটিভি ক্যামেরার ফিড চালিয়ে বের করেছে এক অদ্ভুত উত্তর। এমন উত্তর পেয়ে যেন প্রশ্ন নিজেই হয়রান। সপ্তর্ষিবাবু যখন জিমে ফ্লোরে শুয়ে শুয়ে চেস্ট প্রেস করছিলেন, বাহাদুর বারবেল র্যাক থেকে 45 কেজি ডাম্বেল তুলে মেরেছে সপ্তর্ষিবাবুর মুখে। মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। সপ্তর্ষিবাবু যত বার উঠতে গেছে, বাহাদুর মেরে ফ্লোরে শুয়ে দিয়েছেন ওনাকে। বেশ কিছুক্ষণ বিফল লড়াইয়ে হার মানল সপ্তর্ষি বাহাদুরের ভয়ানক বিক্রমের কাছে। নাক আর মুখের ইনজিউরি থেকে কপালের ক্যাপিলারি ফেটে মৃত্যু হয় সপ্তর্ষি ভট্টাচার্য। কিন্তু খটকাটা কোথায় লাগছে জানো? শ্রেয়স কাঁটা চামচ দিয়ে মাংস ছিঁড়তে ছিঁড়তে জিজ্ঞেস করলো কথাটি। তন্নি আর বিশ্ব মুখ তুলে তাকালো। বাহাদুরকে পুলিশ অ্যারেস্ট করেছে। বাহাদুরের শরীর এতই রোগা আর দুর্বল, ও ভালো করে হাঁটতে চলতেই পারে না। অত ভারী ডাম্বেল তুলে সেটা দিয়ে কাউকে মারা তো দূরের কথা। ঠিকই, তন্নিরও মনে পড়ল, ও দেখেছে সেই ভিডিওটি।
ভয়ানক সেই লড়াইয়ে বারবার শুয়ে দিচ্ছে বাহাদুর সপ্তর্ষিকে। ওরকম একটা ভয়ানক শক্তিশালী চেহারার মানুষকে বাহাদুরের মতন ওরকম খর্বাকৃত এক সরীসৃপ ধরাশায়ী করল। এই কি সত্যি মেনে নেওয়া যায়? আরেকটা খটকা, এটা আরো ডেঞ্জারাস। মাংস ছিঁড়ে মুখে নিয়ে হুইস্কিতে চুমুক দিল শ্রেয়স। বাহাদুরকে দেখে কত বয়স বলে মনে হয়? 65 থেকে 70-এর ভেতরে হবে বলেই মনে হয়। শ্রেয়স একটু হেসে বলল, এসো, তোমাদের একটা জিনিস দেখাই। কিছু ফটো দেখলাম সপ্তর্ষির ফেসবুক ওয়ালে পোস্ট করা, গত বছর মানালিতে তোলা। এই দেখো। শ্রেয়স আইফোন বাড়িয়ে দিল। নীল পাহাড়ের কুয়াশা পেছনে নিয়ে দাঁড়িয়ে আছে সপ্তর্ষি। আর বাহাদুর? হ্যাঁ হ্যাঁ, বাহাদুরই তো বটে। এরকম চুল, ফেস কাটিং, নাকের পাশে তিল, কপালের ডান পাশে একটা কাটা দাগ, কিন্তু বয়স যেন 30 বছরের কম। তন্নি হা করে চেয়ে রইল। পরেরটা দেখো, এটা ঋষিকেশ, 2 বছর আগে তোলা। শ্রেয়স পরের ফটোয় গেল। এখানেও সেই এক বাহাদুরেরই ফটো, কিন্তু বয়স অনেক কম। আর এটা 18ই অক্টোবর, সপ্তর্ষির জন্মদিনে তোলা। এই ফটোটা বাহাদুর আর সপ্তর্ষির সেলফি। এখানে আরো কচি লাগছে। চুলটাও বেশ বড়, কালো চুল কাঁধ অব্দি নেমে এসেছে। গালে টোলওয়ালা হাসিতে খুদে খুদে চোখ দুটো যেন ঢাকাই পড়ে গেছে। শ্রেয়স আবার চুমুক দিল হুইস্কিতে। বাহাদুরের আধার কার্ড নাম্বার দিয়ে বের করলাম ওর ঠিকুচি। জন্ম কালিম্পংয়ে, 85 মার্চে। বছরখানেক আগে যে ফটোটা দেখছো, তাতে যে তরতাজা যুবককে দেখা যাচ্ছে, তার বয়স 36-37-এর আশেপাশে। 1 বছরের মধ্যে বেড়ে গিয়ে সেটা 70 কিভাবে হয়ে যাচ্ছে, সেটা কিছুতে মেলাতে পারছি না। দুজনের মুখই ফ্যাকাশে হয়ে উঠেছে। বিশ্ব আর তন্নি একসাথেই বলে উঠল, কি? মানে এ কি করে হতে পারে? শ্রেয়স উঠল চেয়ার ছেড়ে। ওর খাওয়া শেষ। এসো, এবার আসল গল্পটা বলি, তাহলেই বুঝতে পারবে কেন তখন যজাতির কথা বলছিলাম, আর কেনই বা জিজ্ঞাসা করলাম ভূতে বিশ্বাস করো কিনা। নিমাইবাবু সপ্তর্ষির বাবা। লোকটার সাথে তেমন কারোরই খুব একটা সদ্ভাব ছিল না। কেন জানো? কারণটা খুব সোজা। লোকটা তান্ত্রিক। মৃত মানুষের ওপর বসে সব সাধনা করত, মরার মাংস চিড়ে ছিঁড়ে খেত। দিনের বেলাতেও বাড়িটা এত অন্ধকার করে রাখতো, লোকে কাছে যেতে ভয় পেত। মাঝরাতে ঘুম ভাঙলে উঁকি মারলেও দেখা যাবে পর্দার আড়াল দিয়ে অদ্ভুত দর্শন আলো, বিকট আওয়াজ, খিলখিলিয়ে কি যেন হাসছে। স্ত্রী মারা যাওয়ার পর সেই রাতেই ছেলেকে বললেন তার গুপ্ত শক্তির কথা। মায়ের মৃতদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়েছে সপ্তর্ষি। একটু পরেই আসবে, মাকে নিয়ে যাবে। মায়ের শাড়ির আঁচলে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদছিল। হঠাৎ নিমাইবাবু এগিয়ে এসে বললেন, ম্যাজিক দেখবি বাবা, ম্যাজিক। সপ্তর্ষি মুখ উঠিয়ে তাকালো বাবার দিকে। ম্যাজিক? মা মারা গেছে, বাবা ম্যাজিকের কথা ভাবছে? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? নিজের হাতের ধমনী কেটে ফিসফিসিয়ে কি যেন বললেন নিমাইবাবু স্ত্রীর দিকে তাকিয়ে। টপ টপ করে কিছু ফোঁটা রক্ত পড়ল স্ত্রীর মুখের ওপর। সপ্তর্ষি একবার বাবার মুখের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়।
করছে বাবা? নিমাই বাবু ভ্রুক্ষেপ না করে ফিস করে কি যেন বলেই চললেন স্ত্রীকে উদ্দেশ্য করে। হঠাৎ যেন কেঁপে উঠলো না মা? সপ্তর্ষি ঝুঁকে পড়ল মায়ের দিকে। নিমাই বাবু তখনও কি যেন বলে চলেছেন ফিস করে। হঠাৎ চোখ মেলে চাইলেন নিমাই বাবুর স্ত্রী। সপ্তর্ষি ছিটকে পড়ে গেছিল। মা কি তাহলে বেঁচে উঠলো? মা মা গো, ও মা। ছেলের দিকে কিছুক্ষণ চেয়ে তাকিয়ে থাকলেন নিমাই বাবুর স্ত্রী। তারপর এক শান্ত মেলি গলায় বললেন, আমি যাচ্ছি, আমায় নিয়ে কষ্ট করে আর আমায় দুঃখ দিও না। এই বলে মা চোখ বুঝলেন। সপ্তর্ষি হাঁ করে চেয়ে রইল। এটা কি করলো বাবা? উত্তরটা নিমাই বাবুই দিলেন। কি জানিস বাবা, মরাও ফিরতে পারে এই জগতে, যদি জীবিত তার কোনো প্রিয়জন তাকে তার দেহাংশ দিতে রাজি হয়। কি বলছো বাবা? দেহাংশ মানে? নিমাই বাবু সপ্তর্ষির দিকে চাইলেন। বলবো, সব বলবো, একদিন সব বলবো। উত্তরটা সপ্তর্ষি পেয়েছিল অনেক পরে, অনেক বছর পর। নিমাইবাবু যেদিন মারা যান সেই রাতে। বাবার মৃত্যুর ব্যাপারে সপ্তর্ষি খানিকটা তৈরি ছিল। বাবা খুব ভুগছিল। বেডরিডেন হয়ে প্রায় 1 বছর থাকার পর বেডসোর হচ্ছিল আস্তে আস্তে। সারা শরীরে ঘা, খুব ব্যথা। ঈশ্বরের এক অদ্ভুত প্রতিশোধ, মানুষের কর্মভোগ। বাবা মারা যাওয়ার পর শ্মশান থেকে ফিরে এসে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েও। বাহাদুর হালকা একটা তরকারি আর রুটি বানিয়ে রেখেছিল। সারাদিন বেশ দৌড়ঝাঁপ গেছে ওর। সপ্তর্ষি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। ঘুমটা ভাঙল এক অদ্ভুত স্বপ্নে। বাবা বলছে, দেহাংশ চাই তোর, আমি ফিরে আসতে চাই, অনেক কাজ বাকি আছে। দেহাংশ? দেহাংশ মানে কি বাবা? ঘুমের ঘোরেই জিজ্ঞাসা করল সপ্তর্ষি। এক্টোপ্লাজম, আমার তোর শরীরে এক্টোপ্লাজম চাই দিদি। এক্টোপ্লাজম, হ্যাঁ, সপ্তর্ষি শুনেছে শব্দটা। বিদেহী আত্মার মরণের পাড়ের থেকে দেহ ধারণ করতে দরকার লাগে। দিবি, দিবি আমায়। বাবা এগিয়ে এলো। একবার হ্যাঁ বল, আমি কিছুদিনের জন্য দেহ ধারণ করতে চাই। কিছু কাজ বাকি রয়ে গেছে রে বাবা, দিবি আমায় তোর এক্টোপ্লাজম। অজানা ভয় উত্তর দিল সপ্তর্ষি। না, দেব না। দিবি না? না না, দেব না। আমি কিছুতেই দেব না। বেশ, এর শাস্তি তোকে পেতেই হবে। সপ্তর্ষি শুনতে পেল বাবার দেহহীন কণ্ঠস্বরের ভয়ানক হুঙ্কার। আমি তোকে এর শাস্তি দেবই। বাকিটা আশা করি বুঝতে পেরেছো। শ্রেয়স হেসে জিজ্ঞাসা করলো, দ্যাট শালা,
এবার হয় নাকি? বিশ্ব প্রায় বলেই ফেলেছিল কথাটা। না না, বলা যাবে না, বস বলে কথা। বাকিটা খুব সোজা। নিমাই বাবু বাহাদুরের এক্টোপ্লাজম নিয়ে ছেলেকে এসে মারেন। ক্যামেরায় বাহাদুরের এক্টোপ্লাজম নিয়ে যাকে দেখতে পাওয়া যাচ্ছে সেটা আদতে বাহাদুর নয়, নিমাই বাবু। সেই জন্যই কি বাহাদুরের শরীর এত দুর্বল, ক্লান্ত, বার্ধক্য নেমে এসেছে? হ্যাঁ, ঠিক তাই। শ্রেয়স শুরুর ধরালো। তম্বুরি তামাকের খানদানি গন্ধে মাতোয়ারা ডাইনিং টেবিলের মেহফিল। দেখ, নিতান্তই ভাটের গল্প। অ্যাক্টোপ্লাজম, হ্যাঁ, বিশ্বও পড়েছে সে গল্প। অভেদানন্দের মরণের পাড়েতে হুড়হুড় করে বলা আছে সে কথা। যত সব ঢপের কীর্তন, এসব আবার হয় নাকি? স্যার, ম্যাডামের সাথে আলাপ করালেন না তো? তন্নি শেষমেশ বলেই ফেললো কথাটা। আপনার অ্যানিভার্সারিতে এলাম, মিয়াকে দেখলাম, বিবির সাথে আলাপ করাবেন না? শ্রেয়স ঘুরে তাকালো তন্নির দিকে, অদ্ভুত দৃষ্টি চোখে। করবে নাকি আলাপ? ঠিক সেই সময় পাশের ঘর থেকে হঠাৎ এক আওয়াজ শুনতে পেল ওরা। এ কি? এটা কার গলা? এক লাফে পর্দা উঠিয়ে দৌড় মারলো বিশ্ব, পিছু পিছু তন্নিও। এ কি? ঘরের ভিতরে কাকে দেখছে ওরা? ছোট খাটটার উপর মুখ থুবড়ে পড়ে আছে শ্রেয়স, সারা গা ঘামে ভিজে গেছে। তন্নি ঝুঁকে পড়ে কোনো মতে উঠে বসালো, কাপা কাপা হাতে এগিয়ে দিল বিশ্ব জলের বোতলটা। তাহলে বাইরে কে? এতক্ষণ কার সাথে কথা বলছিল ওরা? কিছুক্ষণ হাঁপানোর পর হঠাৎ শ্রেয়স কথা বলতে শুরু করলো। আমার ওয়াইফ আজ থেকে প্রায় 3 বছর আগে মারা যান। আজ আমাদের 10th অ্যানিভার্সারি। ও আমায় বলল আজ তোমাদের সাথে আলাপ করতে চায়, তোমাদের রান্না করে খাওয়াতে চায়। তাই আমার এক এক্টোপ্লাজম নিয়ে, আমারই এক অবয়ব নিয়ে তোমাদের দেখা দিয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন শুভাশিস চক্রবর্তীর লেখা গল্প অবয়ব। শ্রেয়সের চরিত্রে ছিল দেবব্রত, তন্নির চরিত্রে ছিল পিয়াসী, বিশ্বর চরিত্রে ছিল অরিজিৎ, সপ্তর্ষির চরিত্রে ছিল জর্জ, সপ্তর্ষির মার চরিত্রে ছিল তুলি, সপ্তর্ষির বাবা অর্থাৎ নিমাই বাবুর চরিত্রে ছিল দেবাশিস। সমগ্র গল্প পরিচালনা এবং ব্যবস্থাপনায় ছিল অর্ঘ্য। সমগ্র সাউন্ড ডিজাইন এবং এডিটিংয়ে ছিলাম আমি, কুণাল, এবং গল্পের কথকের চরিত্রেও ছিলাম আমি। এই পোস্টারটি ডিজাইন করেছে মানবদা। বিশেষভাবে তমজিৎকে আমি ধন্যবাদ জানাতে চাই তার ছবিটি আমাদের পোস্টারের ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়ার জন্য। আবার কোনো গল্প নিয়ে হাজির হবে অবুঝ মনের কলম। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবুঝ মনের কলমের প্রত্যেকটি সদস্যদের জন্য মঙ্গল কামনা করুন।